লিপসন বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় কালীঘাট রোডের 2টি বহুতল, আমতলার 1টি বহুতল। আর কি কি রয়েছে কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, জনগণ যাদের দয়ে আমি সালা মাটি থেকে উঠে এত বড় একটা দায়িত্ব, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং এইটা সম্পূর্ণটাই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতির টাকা কেনা যে সম্পত্তি, সেই সম্পর্কে আমরা যে এক্সক্লুসিভ তথ্য দেব সেটা হলো কালীঘাট রোডের 2টি বাড়ি ইডি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে, এবং সেই বাজেয়াপ্ত করার জন্য যে তাদের যে আইনি পদ্ধতি, সেই পদ্ধতির জন্য কিন্তু তাদের সদর দপ্তর, ইডি সদর দপ্তর সেখানে পাঠানো হয়েছে যে সেই সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতে চায়। অর্থাৎ বহুতল বাড়ি রয়েছে কালীঘাটের 2টি এবং কালীঘাট রোডের 2টি বহুতল বাড়ি, সেই 2টি বাড়ি বাজেয়াপ্ত করতে চায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তার পাশাপাশি আমতলাতেও তারা একটি সম্পত্তি এবং একটি নির্মীয়মান এবং আংশিক নির্মিত একটি বাড়ির হদিশ পেয়েছেন। সেই সম্পত্তিটাও কেনা হয়েছিল কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সের টাকাতেই গিয়েছিল, আর সেটাও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সব মিলিয়ে 7.5 কোটি টাকার যে হদিশ, সেই হদিশ কিন্তু আমরা ইডি ইতিমধ্যেই সেই তথ্য বিস্তারিত আদালতেও জানাতে চলেছে। ফলে এই যে দুর্নীতির টাকা, নিয়োগ দুর্নীতির টাকা লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় গিয়েছিল, যেটা এর আগেই ইডি চার্জশিটে উল্লেখ করেছে, সেটারই কিন্তু আর পরবর্তী ধাপ যেটা আদালতে জানিয়েছে, তার পরবর্তী ধাপটাই কিন্তু সামনে এলো যে কিভাবে কোন কোন জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে। এর আগেও আমরা দেখেছি বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আর এবার এই যে 7.5 কোটি সম্পত্তি তুমি যেই ডিটেইলটা আমাদেরকে দিচ্ছ, এখানেই তো নিশ্চয়ই শেষ নয় সুজয়। ইডির হাতে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আছে কি আদালতে পেশ করার মতো? অবশ্যই দেখো, ইডি এর আগেই বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে এমন একটি সংস্থা যার মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছিল। সেই কালো টাকাতেই এই ধরনের সম্পত্তি, অর্থাৎ প্রসিডস অফ ক্রাইম যে শব্দটা ইডি ব্যবহার করে, সেই প্রসিডস অফ ক্রাইমেই এই কালীঘাট রোডের 2টি বাড়ি এবং আমতলার 2টি বাড়ি কেনা, আমতলার একটি বাড়ি কেনা হয়েছিল। কিন্তু তদন্তকারীরা বলছেন এটা শুরু, এটা সবেমাত্র প্রথম ধাপে তারা এই সম্পত্তির হদিশ পেয়েছেন, যেটা তারা বাজেয়াপ্ত করছে দুর্নীতির টাকা বলে। তুমি যেটা বললে যে পরবর্তীতে আরও কিন্তু বিভিন্ন জায়গায় এই লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলোও তারা বাজেয়াপ্ত করতে পারেন। তার মধ্যে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একটি জলের কারখানা রয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত 7.5 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত, এবং আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দিতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সুজয়, তুমি নজর রাখো। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে উঠেছে। কি বলছেন দিলীপ ঘোষ, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন সুজন চক্রবর্তী, পাল্টা অবশ্য ছেড়ে কথা বলছেন না কুণাল ঘোষ। শুনবো। লিপস অ্যান্ড বাউন্স আজ নয়, বহু বছর ধরে বিতর্কিত। সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো, পরে তদন্ত শুরু হয়, কোর্টে যায় মামলা, এবং তারপরে একজন তার কর্ণধার ধরা পড়েন, তাদের কাছ থেকে তথ্য আসে, আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে, কোর্টে তার তথ্য পেশ হয়েছে, তারপরে বিচার হবে, এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে। আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত, দোষীরা সাজা পাওয়া উচিত। ডাকাডাকি হবে, কাজের কাজ কিছু হবে না, কারণ উপর থেকে একটা সমঝোতা আছে, তো ডাকাডাকি হবে, হাঁকাহাঁকি হবে, কাজের কাজ কিছু হবে না। এটা অনেক পুরনো তদন্ত, লিপস অ্যান্ড বাউন্স, সবাই জানে এগুলো। প্রাইমারি নিয়োগ, সেই দুর্নীতির টাকা এই গুণীজনদের মারফত লিপস অ্যান্ড বাউন্স এবং তার আশপাশে এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সেই কারণেই তো এই যত চোর লুঠেরা তাদের খুঁজে খুঁজে ভাইপো জোগাড় করে সব নেতা বানিয়েছে। টাকা এবং লুট, ইডি শেষমেশ অন্তত একটা প্রক্রিয়া শুরু করলো, কিন্তু প্রচুর লেট, বহু সময় দিল টাকা পয়সা ম্যানেজ করে নেবার জন্য। দিল্লির নির্দেশে কিনাই বলতে পারবো না। কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য, সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা, তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলার বঞ্চনার অভিযোগে এবার বিস্ফোরক সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বকেয়া নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। ওদের সাক্ষাতের কোনো উদ্দেশ্য ছিল না, ধর্ণা দেওয়াই উদ্দেশ্য ছিল। কলকাতায় এসে দাবি সাধ্বী নিরঞ্জন জ্যোতি। मुझे खेद है कि इनको मिलना ही नहीं था। मेरे को जिस तरह से आरोप लगाया कि मंत्री मिली नहीं,
मैं 2.5 घंटा बैठी रही, प्रतीक्षा करती रही। उनका इरादा ही नहीं था मिलने का। उनका इरादा मैं समझ गई थी कि इनके सांसदों को नहीं मिलना, इनको अभिषेक बनर्जी को नहीं मिलना, इनको अपनी जनता को, अपने कार्यकर्ताओं को मेरे ऑफिस में बैठा करके धरना देने का इरादा था। पश्चिम बंगाल की जनता की परवाह नहीं थी। ये कारण रहा कि ममता बनर्जी के लोग अपने शायद कागजात लेके नहीं गए होंगे या उनके पास कोई प्रारूप नहीं रहा होगा, इसलिए बैठना नहीं चाहते थे। पश्चिम बंगाल की जनता भी तो हमारी है। उसका अधिकार कोई व्यक्तिगत खा जाए, उसका अधिकार कोई परिवारवादी खा जाए, तो ये तो हम नहीं होने देंगे। এর পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। It is Sadhvi ji's guilty conscience that is causing her again and again to come back to Bengal to sort of justify what she did and to keep talking about this, to keep spreading the BJP's propaganda machine. It's really shameful. All we want is give us back our money, which is rightfully owed to the people of Bengal, and stop your lies. Thank you. আর এবার আসন সমঝোতা নিয়ে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক খার্গে। আলাদা বৈঠক করলেন শরদ পাওয়ারের সঙ্গেও। সূত্রের খবর উদ্ধব ঠাকরের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কংগ্রেস সূত্রে কি খবর? দেশের মোট 9টি রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত কংগ্রেসের। আগেই জোট নিয়ে আলোচনার জন্য দলের অভ্যন্তরে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করেছিল কংগ্রেস। আজই খার্গের হাতে আসন সমঝোতা সংক্রান্ত নিজেদের রিপোর্ট তুলে দিচ্ছে কমিটি। যথেষ্ট সিগনিফিকেন্ট এই বৈঠক এবং কি রিপোর্ট তুলে দেয় তারা, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যেদিন ইন্ডিয়া জোটের শেষ বৈঠক হয় সেদিন বৈঠকের ঠিক 5 মিনিট আগে কংগ্রেসের তরফ থেকে একটি কমিটি ঘোষণা করা হয়, যে কমিটির নাম দেওয়া হয় ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। এই কমিটিতে একাধিক সিনিয়র নেতা রয়েছেন, যেখানে গেহলটের মতো সিনিয়র নেতা এই কমিটিতে রয়েছেন, যাদের মূল উদ্দেশ্য ছিল যে আসন সমঝোতা নিয়ে তারা বিভিন্ন রাজ্যের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করবে এবং তার প্রেক্ষিতে তারা একটি রিপোর্ট তৈরি করবে। অর্থাৎ কোন রাজ্যে কংগ্রেস কত আসনে লড়তে পারে এবং তার প্রেক্ষিতে যদি তারা অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে তাহলে তারা কত আসন সেখান থেকে চাইতে পারে এবং দেশের মধ্যে মোট কত আসনে কংগ্রেস নিজের শক্তিতে এককভাবে লড়াই করবে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই সেই রিপোর্ট খার্গের হাতে জমা পড়েছে এবং তারপরই খার্গে এক এক করে বৈঠক শুরু করেছেন এবং প্রথম বৈঠক তার হয়েছে আসন সমঝোতা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে এবং সেই বৈঠকে ছিলেন লালু প্রসাদ যাদবও। জুম কলে এই মিটিং হয়েছে এবং সেই বৈঠকে বিহারে কোন কোন আসনে কংগ্রেস লড়তে চাইছে সেই তালিকা নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের সামনে স্পষ্ট করে দিয়েছেন এক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে। এর পরবর্তী ক্ষেত্রে আরেকটি বৈঠক শরদ পাওয়ারের সঙ্গেও করা হয়েছে, কারণ দুটি রাজ্যকে আপাতভাবে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তা হচ্ছে বিহার এবং মহারাষ্ট্র, এবং এই দুটি জায়গাতেই কিন্তু জোট ইতিমধ্যেই রয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে উদ্ধব ঠাকরের সঙ্গে আজই একটি বৈঠক করতে পারেন মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ আসন সমঝোতা নিয়ে কিন্তু নজর থাকছে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়।